আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক সংলাপে। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইদানিং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় এআই প্রযুক্তি বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। মূলত এআই এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের ভুল এবং বিভ্রান্তিকর তথ্য। বাংলাদেশ এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো কার্যকর আইন প্রয়োগ করতে পারেনি। উন্নত বিশ্বে এআই নিয়ে কী ধরনের আইন রয়েছে এবং তার প্রয়োগ কিভাবে হচ্ছে, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই আলোচনায় ভার্চুয়ালি যোগ দিতে আমরা আমন্ত্রণ জানিয়েছি যুক্তরাষ্ট্র প্রবাসী এনওয়াইপিডির আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং মার্কিন বিচার বিভাগের আইসিআইটিএপির উদ্যোগের অধীনে আন্তর্জাতিক অপরাধ তদন্ত এবং সক্ষমতা বৃদ্ধি কর্মসূচিতে নিযুক্ত জনাব শেখ ওয়াহিদুজ্জামানকে। ওয়াহিদুজ্জামান, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। যেমন ভাই, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, যে আমরা দেখছি ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে বিশ্বের উন্নত দেশগুলো এআই অ্যাক্টের মতো কঠোর নীতিমালা তৈরি করেছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বর্তমান যে আইনি কাঠামো আছে তা এআই এর এই দ্রুতগতির প্রসারের সাথে তাল মিলিয়ে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা এবং ডেটা সুরক্ষা নিশ্চিত করতে কতটা প্রস্তুত বলে আপনি মনে করেন? আমাদের আজকের টপিকটা হচ্ছে এআই। তো এখানে যদি আপনি এফবিআই, যেটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তিশালী, এবং আপনি জানেন যে তাদের সোর্স, রিসোর্স, তাদের ল্যাব, এভরিথিং ইজ ভেরি অর্গানাইজ। তো এই ক্ষেত্রে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা এআই নিরাপত্তা ও গোপনীয়তা সংক্রান্ত এই আইনগুলো তারা কিভাবে মোকাবেলা করছে, এই ক্ষেত্রে একটা জিনিস সব থেকে এফবিআই বেশি গুরুত্ব দিচ্ছে, যে প্রতিপক্ষের দ্বারা যে এআই কে বিদ্বেষমূলকভাবে ব্যবহারের বিরুদ্ধে সুরক্ষামূলক আইন প্রণয়নে তারা মনোনিবেশ করছে। এই প্রতিপক্ষ কারা? যেমন দেশের জননিরাপত্তার স্বার্থে যারা কাজ করে। তো এরকম আপনার অন্যদিকে তারা এই এআই ব্যবহারের ডেটার সুরক্ষা বিধানেরও গুরুত্ব দিচ্ছে। তো যেমন 2025 সালে, এই গত বছর মে মাসে, এফবিআই, দেন সিআইএসএ এবং নাসা, এনএসএ, এরা সহযোগিতায় একটা সাইবার নিরাপত্তা তথ্যপত্র প্রকাশ করেছে, যেটাকে সংক্ষেপে সিএসআই বলে। আর এই নথিতে এআই সিস্টেমের প্রশিক্ষণ ও পরিচালনার কাজে ব্যবহৃত ডেটা সুরক্ষার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে, যা এর সম্পূর্ণ জীবনচক্রকে অন্তর্ভুক্ত করে। আপনার টোটাল এআই যে ফেসিয়াল সিস্টেম একদম কমপ্লিটলি আপনার সিস্টেমটা চলে আসে। এখন আপনার কোশ্চেন ছিল যে এখানে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে বাংলাদেশে এআই সংক্রান্ত আজও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা হয়নি। তো আমরা যেটা দেখতে পাই, যদি আপনি দেখেন যে 2018 সালে একটা আইন বাংলাদেশে করা হয়েছিল, এটাকে বলা হয় ডিজিটাল নিরাপত্তা আইন 2018, যেখানে এআই ডেটা প্রোটেকশন একদম কমপ্লিটলি উল্লেখ নেই, জাস্ট একটা আইন হয়েছে। দেন আপনি যদি আসেন যে এখানে এই আইনের মধ্যে আপনার পার্সোনাল যে ডাটা মিসইউজ, এই বিষয়ে এআই যে ডিসিশন মেকিং করবে, সরাসরি নিয়ন্ত্রণ করবে, এরকম কোন সিস্টেম বাংলাদেশে করা হয়নি। এরপরে আপনি সাইবার নিরাপত্তা আইন, যেটা 2023-তে করা হয়েছে, খুব বিতর্কিত। আপনি আজকে সাংবাদিক কথা বলতেছেন, আমাকে এআই নিয়ে কোশ্চেন করতেছেন, আপনি আপনার স্বাধীনতাকে ব্যবহার করতেছেন। এই স্বাধীনতা 2023-তে যে সাইবার নিরাপত্তা অ্যাক্ট ছিল বাংলাদেশে, এটাতে রহিত করা হয়েছিল। সাংবাদিকরা বহুতভাবে নির্যাতিত হয়েছে বাংলাদেশে, এবং সাধারণ মানুষ তারা উল্টা আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক হয়রানির শিকার হয়েছে। প্রকৃতপক্ষে আমি যেটা বলতে চাই, এইটা যেতে এই যে আগের যে 2023 সাইবার, যেটা সাইবার ক্রাইম, ডেটা ব্রিচ, তারপরে হ্যাকিং, এগুলো নিয়ন্ত্রণে তাদের কিছু পদক্ষেপ উল্লেখ করা ছিল তাদের আইনে, খুব সামান্য, এটা ভেরি লিমিটেড যেটা তারা করছিল। কিন্তু তারা জিডিপিআর এর মতো, যেটা ইউরোপীয় ইউনিয়নের কথা বলতেছি, এখানে যে ট্রান্সপারেন্সি আছে, এদের যে কনসেন্ট বা প্রোফাইলিং এর বিধান আছে, এরকম কোন বিধান আমাদের ওই 2023 আইনে ছিল না। এবং যেটা এআই স্পেসিফিক রিস্ক বা হাই রিস্ক সিস্টেম নিয়ন্ত্রণেরও কোনো পদক্ষেপ আমাদের ওই সকল আইনগুলোতে ছিল না। এমত অবস্থায় আপনার দেখছি যে ইন্টারিম গভর্নমেন্ট, লাস্ট যে ডক্টর ইউনূস স্যারের গভর্নমেন্ট, যিনি ওই সময় উনি একটা আইন প্রণয়ন করছেন, যেটাকে বলা হয় সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স 2025, যেটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 নামে এখনো বাংলাদেশে পরিচিত।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এটা 2025 সালের 25 নম্বর অধ্যাদেশ, নামে শুধু অধ্যাদেশ, এবং কিছু সাজার বিধান ওই আইনটাই করে দেওয়া হয়েছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার আপনার 21শে মে 2025 তারিখে এই অধ্যাদেশটা উনি জারি করেন। প্রকৃতপক্ষে যার উদ্দেশ্য ছিল, বিগত যে সরকার বাংলাদেশে ছিল, যারা বিভিন্নভাবে এই জাতীয় বিশেষ করে এই আইনের অপব্যবহার করেছে, তাদের এই বিতর্কিত ধারাগুলো বাতিল করে সাইবার নিরাপত্তা নিশ্চিত করবে। যদিও আইনটার উদ্দেশ্য ছিল তাই, যেমন এআই ভিত্তিক অপরাধ বলতে ডিপফেক, তারপর ধরেন চাইল্ড অ্যাবিউজ যেগুলো কন্টেন্ট তৈরি করা হয়, এরকম আরো অনেক কিছু আছে, যে এগুলোর জন্য বাংলাদেশ সরকার ওই আইনে 5 বছরের কারাদণ্ড, অনধিক 50,000, আবার এভাবে বিভিন্নভাবে আপনার 10 থেকে 20 লাখ টাকা জরিমানা, আবার সর্বোচ্চ আরেকটা ধারায় 10 বছরের কারাদণ্ড, এইভাবে কিছু বিধান রাখছিল। মজার ব্যাপার হচ্ছে শুধু বিধান করলেই চলবে না, এই বিধান মোকাবেলার জন্য বাংলাদেশের যে বিশাল জনসংখ্যা, এই যে বিশাল জনসংখ্যার যে অমূল্য যে ডেটা, এটা নিয়ন্ত্রণের সরকারি কোনো গাইডলাইন ছিল না। জি, আমি এই বিষয়টাই আসতে চাচ্ছিলাম। এই যে বিশাল বাংলাদেশে বিশাল জনসংখ্যার এই যে অমূল্য যে ডাটাটা, এই ডাটাটা আসলে ঝুঁকিতে পড়ছে কিনা? এই ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশের যে বিশাল জনসংখ্যার অমূল্য ডেটা, যখন কোনো বিদেশি বড় টেক জায়ান্ট যারা আছে, এদেরকে আপনি এআই মডেল তৈরিতে কাজে লাগাচ্ছেন, তাদেরকে আপনি দাওয়াত করতেছেন, আনতেছেন, তো এই ক্ষেত্রে শুধু আপনার প্রাইভেসি না, দেশের সার্বজনীন যে নিরাপত্তা এবং সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়তেছে। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে এটাকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এটাকে দেখতে পারেন যে 1 নম্বর হচ্ছে ঝুঁকির বড় ধরন, যেটা আপনার ব্যক্তিগত গোপনীয়তা, এবং অধিকার লঙ্ঘন হচ্ছে যে বিদেশি যে সার্ভার গুলা, আপনি একটা কিছু করে আমরা এটাকে বিদেশি সার্ভারে পাঠাচ্ছি, কিন্তু ওইটা ওইখানে থেকে যাচ্ছে, এটার পরে আপনার কোনো নিয়ন্ত্রণ নাই। তো এই অবস্থায় বাংলাদেশের জন্য কোনো শক্তিশালী আইন আজও পর্যন্ত প্রণয়ন করা হয়নি। আর আপনার সেন্সিটিভ ডাটা, যেমন বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ, অর্থ বিভাগ, ব্যাংকিং সিস্টেম, রাজনৈতিক যেটা গভর্নেন্স, এরকম বিভিন্ন জায়গায় এখনো তথ্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জি, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বা পাসপোর্ট নাম্বার, এই যে ব্যাপারগুলো আছে, এগুলো তো খুবই সেনসিটিভ। এটা খুবই সেনসিটিভ, জি, রাইট, ঠিক বলছেন। যেমন নাগরিকদের বায়োমেট্রিক, আপনি যে হাতের ছাপ দেন পাসপোর্টে, দেন কোন লোকেশন, কমিউনিকেশন ডাটা এআই মডেলের ট্রেনে ব্যবহার করা হয়, আর যেগুলা খুব সহজেই, যেহেতু আমাদের কোনো নিজস্ব আইন নেই, এটা খুব সহজেই যে কেউ আপনার এটা অ্যাক্সেস করতে পারে। রাইট। তো আপনি কি মনে করেন, আপনার কি মনে হয় যে আমাদের এই মুহূর্তে একটা নিজস্ব স্টোরেজ বা স্থানীয় যে এআই অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন মনে করছেন না আপনি? এটা খুব জরুরি। আপনি যেটা বলছেন যে বাংলাদেশের নাগরিকদের তথ্য এটা সম্পূর্ণ দেশের ভিতরে রাখা, এটা বর্তমান সরকার, পাশাপাশি এটা নাগরিকদের একটা যে নাগরিকের যে অধিকার বলে, এটা কিন্তু এই অধিকারের আওতায় পড়ে। তো এই অধিকারের আওতায় পড়ে এখানে আপনাকে সরকার, শুধু সরকার না, সরকার এবং বেসরকারি যে এজেন্সিগুলো আছে, আমাদের এখানে প্রাইভেট অনেক এজেন্সি আছে, এখানে এআই এর প্রয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আপনি শুধু আইন না, এখানে স্বচ্ছতা প্রয়োগ করতে হবে। আপনাকে এখানে প্রাইভেসি এবং সিকিউরিটির ব্যাপার আছে, আপনাকে প্রাইভেসি এবং সিকিউরিটির ব্যাপারটা মাথায় আনতে হবে। যেমন আপনি একটু আগে বললেন যে সিটিজেনের ডাটা লিকেজ, এটা কমানোর জন্য আপনাকে যেটা আপনার বিশেষ করে এআই রিলেটেড যে অ্যাপস গুলো আছে এখন বাজারে, আপনি যদি দেখেন যে এআই রিলেটেড অ্যাপস গুলা যেটা আপনার স্থানীয়ভাবে আমরা এখনো পরিচালনা করতে পারি না, বিভিন্ন অ্যাপস হইছে, বাংলাদেশ সরকার ডিজিটাল আইন ইত্যাদি বলে বিভিন্ন অ্যাপস করছে, কিন্তু আপনি দেখেন এই অ্যাপস এর পিছনে কারা, উৎস কারা, এটা কাদের দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে। তো আসলে আমাদের জাতীয়ভাবে আপনি যদি এই বিদেশি মডেলের উপরে নির্ভর করে থাকেন, তাইলে আপনার এআই, স্থানীয়ভাবে আপনার এআই কে উন্নয়ন করা সম্ভব না। বুঝতে পারছি। যেমন ভাই, আমরা পরবর্তী প্রশ্নে যাই, সেটা হচ্ছে যে স্মার্ট পুলিশিং বা স্মার্ট সিকিউরিটি সিস্টেমের কথা আজকাল প্রায় আমরা শুনছি। এআই প্রযুক্তির মাধ্যমে আমাদের দেশের নিরাপত্তা জোরদার কতটা কার্যকর হতে পারে বলে আপনি মনে করেন? আর রাষ্ট্রীয় সংস্থায় এই এআই ব্যবস্থা কি ব্যক্তিগত স্বাধীনতার জন্য হুমকি হতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা,
হ্যাঁ, যদি আমি এখানে এই কথা, আপনার এটা খুব একটা কঠিন প্রশ্ন। বিশেষ করে এখানে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, সরকার তথা আইন প্রয়োগকারী সংস্থার পার্টিসিপেশনটা চলে আসছে। তো এটা খুবই, তারপরও আপনার প্রশ্ন অনেকটা গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। তো বাংলাদেশের স্মার্ট পুলিশিং বা স্মার্ট সিকিউরিটি সিস্টেম, এআই, এটা যদি কার্যকর করতে হয়, এটা সর্বপ্রথম হতে হবে যে প্রাইভেসি ও নাগরিক অধিকার। হ্যাঁ, এইটা নিয়ে সতর্ক থাকা সব থেকে জরুরি। এবং আপনি এর মাধ্যমে নিরাপত্তা জোরদার, এটা জাতীয় নিরাপত্তার কথা বলা হচ্ছে। আপনার জাতীয় নিরাপত্তা জোরদারের যে গেছে, যেটা এআই হিস্টোরিক্যাল যে ক্রাইম ডাটা বিশ্লেষণ, এগুলো করতে গেলে আপনাকে এরকম কোনো ল্যাব আজও পর্যন্ত আমাদের গড়ে ওঠেনি। আপনি যদি এখন উন্নত বিশ্বের ইয়েতে যান, যেমন আজকে 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 পুলিশ, বাংলাদেশের পুলিশ, তাদের যে প্রোঅ্যাক্টিভ প্যাট্রোলিং এবং তাদের যে রিসোর্স, আপনি যদি দেখেন এই রিসোর্স গুলা খুবই দুর্বল। যেমন এখন একটা ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বাংলাদেশে, জাস্ট কথার কথা, এখন এই ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেটা, বা একটা বার্গিলারি হলো, একটা ডাকাতি বা একটা চুরি হত্যার মতো ঘটনা ঘটলো, এটা ডিটেক্ট করার জন্য পুলিশের প্রশিক্ষণ নাই। প্রকৃত আগের মতো যেটা পেনাল কোড, যেটা দণ্ডবিধি, ব্রিটিশ পেনাল কোড অনুযায়ী যে ফ্যাসিলিটিস আমাদের আছে, এটা অত্যন্ত অপ্রতুল। এবং এটা আধুনিক শিক্ষা ব্যবস্থায় কোনো পুলিশ সায়েন্স যেটা বলে ক্রিমিনোলজি, এটার জন্য উন্নয়নে এটা একেবারেই আমি বলবো যে এটা কোনো কার্যকারিতা নেই, একদম সম্পূর্ণ একটা ভুয়া আইন, ভুয়া ভাবে দেশ চলতেছে। তো আমাদের সরকার চেঞ্জ হয়, আমরা আমাদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য প্রত্যেকটা সরকার একই প্যাটার্ন ইউজ করতেছে। আজও পর্যন্ত এরকম প্যাটার্ন আসেনি। দুঃখের বিষয়, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে রাজনৈতিক সরকারগুলা যাই করুক, কিন্তু আমরাই প্রথম দেখলাম যে একটা সত্যিকার একটা সুরক্ষা করার মতো একটা আইন, যেটা 2025 এর 25 নম্বর আইন বলে, এটাতে ইন্টারিম গভর্নমেন্ট আনছে এবং কিছু সুনির্দিষ্ট কিছু ধারা আনছে, যেটা ছিল এই যাবৎকালের বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুন্দর এবং সাজানো গোছানো এবং কিছু ডিরেকশন। এগুলো করতে গেলে আপনাকে হিউজ অ্যামাউন্ট, যেটা দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক দেউলিয়া হয়ে যায়, বিভিন্ন ব্যাংক দেউলিয়া হয়ে যায়, এইভাবে দুর্নীতির মাধ্যমে এই টাকাগুলো এখানে না যেয়ে যদি আজকে আপনি এই টাকাগুলো যদি এইটার উপরে ব্যবহার করতে পারতেন, তাহলে আজকে আপনার পুলিশ সত্যিকারের ক্রিমিনোলজি শিখতে পারতো, যেটাকে আমরা বলি যে ক্রিমিনাল জাস্টিস। এটা আমেরিকার, আপনি যদি যে কোনো পুলিশ ডিপার্টমেন্টে আপনি চাকরি করলে ট্রেনিং পিরিয়ডে আপনি কি ক্রিমিনাল জাস্টিসের উপরে প্রশিক্ষিত করা হয়। এবং মজার ব্যাপার হচ্ছে, যখন আপনি এখানে সে এনওয়াইপিডি, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট, একে বলা হয় দ্য ফাইনেস্ট, আমেরিকার সব থেকে বড় পুলিশ ডিপার্টমেন্ট, এখানে যখন আপনি 6 মাসের ট্রেনিং করবেন, ট্রেনিং পিরিয়ড অনলি 6 মান্থ, ওয়ারেস আপনি বাংলাদেশের একজন সাব ইন্সপেক্টর 1 বছরের পুলিশ প্রশিক্ষণ করে, এবং আপনার এএসপি ডাইরেক্ট ভর্তি হয়ে তারা 1 বছরের প্রশিক্ষণ করে, ওয়ারেস কনস্টেবল অনলি 6 মান্থ করে। মজার ব্যাপার, আমি কেন কম্পেয়ার করতেছি, 6 মাসের ট্রেনিং এ এনআইপিডি তার অফিসার যেটা শিখে তাকে একটা ক্রেডিট দেওয়া হয়, একটা কলেজ ক্রেডিট দেওয়া হয়। দ্যাট মিনস ওইটার উপরে এই দেশের গভর্নমেন্ট তাকে যে ক্রেডিটটা দিচ্ছে, এটা এখানে অথরাইজ ভাবে সে লেখাপড়া করছে, পরীক্ষা দিচ্ছে, পাস করছে, আইন জানছে, এটা প্র্যাকটিক্যালি প্রয়োগ করতেছে, এবং সে একটা ক্রেডিট নিচ্ছে একটা কলেজের মতো। মজার ব্যাপার, অনলি 6 মান্থ, ওয়ারেস আপনি 1 বছর ট্রেনিং করতেছেন, আপনি ওইখানে এএসপি তে 1 বছর ট্রেনিং করতেছেন, আপনার ক্রেডিটের কোনো সিস্টেম নাই। ইভেন আপনার যে ট্রেনিং একাডেমি, যেখান থেকে আপনি পুলিশকে মানুষ করবেন, পুলিশকে প্রশিক্ষিত করবেন, সেখানে পুলিশকে প্রশিক্ষিত করার মতো কোনো সুব্যবস্থা সরকারের কোনো গাইডলাইন। যেমন ভাই আমি একটু ইন্টারাপ্ট করি, তাহলে একটা বিষয় যে এখন উন্নত দুবাই সহ অনেক অনেক দেশেই আমরা দেখছি যে ট্রাফিকিং যে সিস্টেমটা রয়েছে, সেখানে কিন্তু এআই প্রযুক্তির মাধ্যমে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশে যদি ট্রাফিক সিস্টেমটাকেও যদি এআই এর মাধ্যমে আনা যায়, তাহলে যেমন সরকারের পক্ষ থেকে অনেক ট্রেনিং এর ব্যাপার যেমন আছে, তেমনি জনগণকেও তো এই জিনিসটাকে ভালো করে বুঝতে হবে। তো এই যে বোঝার ব্যাপারটা, শুধু যে আপনি যেটা বলছিলেন যে পুলিশের ট্রেনিং এর যে সমস্যা বা পুলিশের এই বিষয়ে কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না, তেমনি আসলে আমাদের জনগণদেরকেও তো এইসব বিষয়তে সচেতন করা, বোঝানো, আইনটা করা। যেমন আপনি যদি, আমি একটু আপনাকে জানাতে চাই যে অনেক দেশে আমরা জানি যে ট্রাফিক আইন ভঙ্গ করলে দেখা যায় তার মোবাইলে একটা নোটিফিকেশন চলে আসে এবং তাকে কত জরিমানা করা হয়েছে সেটা জানিয়ে দেওয়া হয়, এবং ওটা ডিটেক্ট করতেছে এআই। তো এই যে ব্যাপারগুলা, এগুলা বাংলাদেশে আসলে আপনার কি মনে হয় যে সাধারণ জনগণের ভিতরে ওই সচেতনতা তৈরি হবে বা তারা শিখবে, এরকম কি মনে হয় আপনার?
জি জি, ভেরি গুড থিংস। এটা শুধুমাত্র পুলিশ সরকার না, আমরা জনগণও এটার সঙ্গে সম্পৃক্ত। কিন্তু এর আগে তো আসলে জনগণকে জানতে হবে যে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা আমরা কথা বলতেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কি, আসলে কি আমরা জানি কিনা। তো আসলে আমাদের একটা ধারণা, আজকে আমি আর আপনি কথা বলতেছি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের ধারণা যে এআই কেবল শুধু বাণিজ্যিক খাতে সীমাবদ্ধ। আসলে কিন্তু এটা বাণিজ্যিক খাতে সীমাবদ্ধ না, বরং যে কোনো দেশের জাতীয় নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর জাতীয় নিরাপত্তার সঙ্গে রিলেটেড আপনি যেটা বললেন, আমরা নাগরিক, যেখানে নাগরিক সুরক্ষার কথা বলা হচ্ছে, জি প্রত্যেকটা এআই আইনের প্রথম যে বিধিমালা, তাকে বলা হচ্ছে নাগরিক সুরক্ষা আইন। এখন এই কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে আপনি যেটা বললেন যে ট্রাফিক ইনসিডেন্টের কথা বললেন, আজকে যদি এই এআই কে দেখেন আপনি, যে মোটামুটি ভাবে বলতে গেলে কৃত্রিম বুদ্ধিমত্তা, এই যে এআই ব্যবস্থাগুলো মানুষের বোধ শক্তির নির্দিষ্ট কিছু দিককে অনুসরণ করে কাজে ব্যবহার করতেছে। মানুষের এগুলো কিন্তু আপনারা আমার থিঙ্কিং থেকে আসতেছে। আধুনিক জীবনে আমরা প্রায় প্রতিদিন কৃত্রিম বুদ্ধিমত্তার সংস্পর্শে আসছি। দেখেন আমাদের প্রত্যেকটা বাচ্চাদের হাতে, আমি বড়দের কথা বললাম না, নাগরিকদের হাতে স্মার্টফোন আছে, তাদের কাছে সার্চ ইঞ্জিন আছে। এই সার্চ ইঞ্জিন কি এখন? এটা তো কৃত্রিম, এটা এআই সার্চ ইঞ্জিন। দেন যে আমরা যে আজকে ব্যবহার করতেছি স্মার্টফোন, এটা এআই। আমাদের বাচ্চারা গেম খেলতেছে বিভিন্ন জায়গায়, এই ভিডিও গেম, এগুলো হচ্ছে এআই। তারপরে যে আমাদের যত ডিজিটাল যে ডিভাইস বা অ্যাপ্লিকেশন আছে, এগুলো সব এআই। এগুলো সচরাচর আপনার, আপনি যে কথা বললেন যে ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এই যে ক্রুজ কন্ট্রোল, যে কার ক্রুজ কন্ট্রোল থাকে, আপনার গাড়ি আছে যে ড্রাইভ করেন, এটা ক্রুজ কন্ট্রোল দিয়ে বসে থাকেন, ওর মতো স্পিডিং নিয়ে যায়, ক্রুজ কন্ট্রোলটা আনছে এআই। এটা কিন্তু অন্য কেউ আনেনি। তো এআই যেটা ক্রুজ কন্ট্রোল স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের স্বয়ংক্রিয় এটা করতেছে, এটা এআই বুদ্ধিমত্তা। এখন বিষয়টা হচ্ছে, আপনি যদি ট্রাফিক সিগন্যালের কথা বলেন, সেখানেও এআই কাজ করতেছে আমেরিকাতে, ইউরোপে। এবং আপনি যেটা বললেন যে অটো, আপনি একটা লাইট ক্রস করলেন, তো ওইখানে পুলিশকে আর দাবড়ায় ধরতে হয় না। যেটা আমার চাকরির প্রথম দিকে আমাকে দাবড়ায়ও ধরতে হয়েছে নিউ ইয়র্ক সিটিতে। তো দেখছি তাকে স্টপ করে তারপর টিকিট দিতে হয়েছে। এখন আপনার দাবড়ায় ধরার প্রয়োজন নাই। এমনকি এখন আন্ডারগ্রাউন্ডে স্পিডিং এর জন্য এমন সুন্দর এআই সিস্টেমের মাধ্যমে আপনার ট্রাফিক ডিভাইস, আপনাকে মনিটর করার জন্য যে ডিভাইস, আপনি কত স্পিডে যাচ্ছেন, এটা মনিটর করতেছে। আপনার লাইসেন্স প্লেট অলরেডি এটা স্ক্যানিং হয়ে যাচ্ছে। আপনি মাটির নিচে এমন ভাবে সিস্টেমে বসানো হয়েছে, আমি বাদ দিলাম এখন প্রকাশ্য ওই যে রেড লাইট বা গ্রিন লাইট বা ট্রাফিক সিগন্যাল, নো স্টপ, ডু নট টার্ন রাইট, লেফট টার্ন, স্টে অন দ্য লেন, এইগুলো বাদ দিলাম। কিন্তু এখন আন্ডারগ্রাউন্ডেও পর্যন্ত এআই প্রযুক্তি ব্যবহার করে, আপনি যখন জানেন না যে এখানেও কোনো সিগন্যাল নাই, অনেক হাইওয়েতে এটা এখন স্থাপিত করা হয়েছে যে আপনি যেখানে আছে 55 ইজ স্পিড লিমিট মোস্টলি ইন দ্য হাইওয়ে, সেখানে আপনি 70 চালাই গেলেন, অটোমেটিক আপনার বাসায় চলে যাচ্ছে। তো এটা তো অনেক পরের ব্যাপার। আপনার তো বাংলাদেশে এআই এর কোনো কিছুই নাই। আপনি এটা তো আমাদের চিন্তা এখন, আমরা আসলে এটা এখনো চিন্তা করতে পারবো না এটা। হ্যাঁ, তো আপনি জাস্ট আপনি যেগুলো বলছেন যে আমাদের আসলে এআই এর জন্য আমরা এখনো না। এখন কোশ্চেন আসতে পারে, তাহলে কি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুড না এটা ব্যাড? এটা কোশ্চেন খুব স্বাভাবিক, যেটা আপনার কোশ্চেনের মধ্যে আসছে, জনগণের বোঝার জন্য বলতেছি। যে আসলে গুড যদি বলি, এখন আধুনিক প্রযুক্তির যে বিশ্ব, এই বিশ্ব প্রযুক্তির যে উন্নত হাই প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং আপনি জানেন এমএল, যেটাকে বলা হয় মেশিন লার্নিং, মেশিন নিজেই লার্ন করে। যেমন ধরেন অ্যামাজন ছাঁটাই করে দিচ্ছে। উন্নত বিশ্বের এই যে অস্থিরতা, এই অস্থিরতা কি বাংলাদেশের চাকরির বাজারে আঘাত হানতে পারে বলে আপনি মনে করেন? বা বিশেষ করে আমরা যদি বলি যে বাংলাদেশের যে ডেটা এন্ট্রি বা কাস্টমার সাপোর্ট যেগুলো আছে বা আইটি সেক্টর যেগুলো কাজ করছে, সেই ক্ষেত্রে আসলে এটা কতটুকু ঝুঁকির কারণ হতে পারে? এটা অনেক বড় ঝুঁকি বাংলাদেশের জন্য এই মুহূর্তে। যদিও আমাদের এটা নাই, এক ক্ষেত্রে আমরা অনেক, আমাদের জনবহুল দেশ, ছোট্ট দেশ কিন্তু অনেক জনবহুল। এই অবস্থায় অনেক মানুষ, আমাদের দেশে যেহেতু এআই এখনো আসেনি, আমি বলি থ্যাঙ্কস গড, এখনো মানুষের জব সিকিউরড আছে। কিন্তু আমেরিকাতে এখন জব সিকিউরড, এখন মানুষ যারা খুব বেশি শিক্ষিত মানুষ, তারা অত্যন্ত ভয়ের মধ্যে আছে, বিচলিত হয়ে গেছে যে এআই রিলেটেড জব গুলা প্রত্যেক দিন মানুষ ঘরে বসে রিমোট জব করতেছে। অনেকে আছে যারা খুব ভালো আইটি এক্সপার্ট, ধরেন সফটওয়্যার টেস্টিং এর উপরে কোর্স করছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছে, দেন ওনারা বিভিন্ন এখানে হেলথ কেয়ার থেকে শুরু করে
বিভিন্ন গভর্নমেন্টস এর সঙ্গে গভর্নমেন্টস যে জবগুলো আছে ঘরে বসে করতেছে, এরা ঘরে বসে তাদের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে জব শেষ করে দিচ্ছে, আর ওই মানুষের এই অফিসের জন্য ফ্যানের বিল, কারেন্ট বিল এগুলো দিতে হচ্ছে না, সে তার মতো কাজ শেষ করে দিচ্ছে। এটা এদের এখানে এখন এটা হুমকি। তাহলে বাংলাদেশ তো বড় হুমকি, যেখানে এত বড় আমেরিকার মতো দেশে যদি এইটা হুমকি হয়, তো অবশ্যই এটা হুমকি। তা আমি যেটা বলতেছিলাম আপনার উত্তরের সঙ্গে এটা একটু অ্যাড করতে চাচ্ছি, যে যে যেটা মেশিন লার্নিং, যেটার কারণে জব ছাঁটাই হচ্ছে, যেটা আপনি বললেন 15,000-এর বেশি কর্মী ছাঁটাই হচ্ছে বা এরকম হচ্ছে, অলরেডি হয়ে গেছে, হ্যাঁ এটা চলতেছে। তো এইটা হচ্ছে যে এটার গুরুত্ব যদিও প্রয়োজন আছে, এটা আপনি বিমান বা বিভিন্ন পরিবহন সেক্টরে এটা খুবই জরুরি। কারণ এখন রেডার থেকে শুরু করে অনেক কিছুতে এআই অনেক বেশি কাজ করতেছে। আপনি দেখতেছেন বর্তমান দুনিয়ায় একটা বিশেষ দেশ তারা আন্ডারগ্রাউন্ডে চলে যে মার খাচ্ছে, আবার উল্টা মার দিচ্ছে, সবকিছু এআই। তো এইগুলা যে আসলে বলতে গেলে যেটা বলা যায় যে এআই আজকে মানুষকে যেখানে নিয়ে গেছে, এআই এর প্রয়োজন। তো এটা আবার এই ক্ষেত্রে যেসব কাজ সম্পন্ন করতে পূর্বে অধিক সময় একটা এআই কেন ভালো, যে আগে আমরা মানুষ যেটা অধিক সময়, অধিক প্রচেষ্টা এবং শ্রমের প্রয়োজন হতো, সেইগুলোকে এখন আমরা স্বয়ংক্রিয় করার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সামগ্রিক প্রেক্ষাপটকে বদলে দিচ্ছি। বলতেছি যে এগুলো খুব সহজ করতে পারি। এর ব্যাড আছে, সব থেকে ব্যাড মানে ইফেক্ট যেটা কাজ করতেছে সেটা হচ্ছে অশুভ চক্র, যারা এআই এমন এক সুযোগ তৈরি করছে যার মাধ্যমে তারা এই প্রযুক্তিগুলোকে সংগ্রহ করতেছে। আজকে আমেরিকা একটা দেশের রেডার বা তারা যে তাদের এই যে মিসাইল মারতেছে, এটাকে ডিটেক্ট করতেছে, ধরে ফেলতেছে, উপরে খেয়ে ফেলতেছে। এখন আমি আপনার পলিসি জেনে যাচ্ছি এই এর কারণে, আমি আপনারটা চুরি করতেছি, এই হ্যাকিং হচ্ছে, বিভিন্ন জিনিস হচ্ছে। এখন এই জন্য সবাই সুপার পাওয়ার। দেখেন এখন কিন্তু সুপার পাওয়ার বললে আপনি দেখবেন যে কাউকে আপনি আন্ডার এস্টিমেট করতে পারবেন না, মাটির নিচে যেও তারা সুপার পাওয়ারের মতো ব্যবহার করতেছে। তো এটার খারাপ দিকটা হচ্ছে আমাদের জন্য, গরিব দেশের জন্য জাতীয় নিরাপত্তা ক্ষেত্রে সব থেকে এটা বড় অপব্যবহার হতে পারে, যেটা উন্নত বিশ্বে তাদের জাতীয় নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত। জামাল ভাই, আমরা এতক্ষণ তো আসলে নেতিবাচক প্রভাবের কথা বেশি আলোচনা করলাম। যদি একটু ইতিবাচক দিক চিন্তা করি, তাহলে ধরেন এই যে স্মার্ট এগ্রিকালচারের কথা এখন শোনা যায়, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কৃষি খাতকে প্রাধান্য দেওয়ার জন্য তাগিদ দিয়েছেন সবাইকে। তো এআই ব্যবহার করে কি আমরা আসলে এমন কোনো ব্যবস্থা গড়ে তুলতে পারি যেখানে আসলে কৃষক, বিশেষ করে প্রান্তিক কৃষক, সরাসরি উপকার পেতে পারে? যেমন ধরেন ফোন, আমরা যেমন আবহাওয়া বা মাটির গুণাগুণ বিচার করে তারা সিদ্ধান্ত নিবে। এবং সর্বশেষ যেটা দেখলাম যে ইদানিং দেখা যায় যে এআই থেকে পাতা, গাছের পাতা যদি স্ক্যান করা হয় তাহলে গাছের কি কি রোগ আছে, সেটার প্রতিকার কি, এগুলো তারা বলে দিচ্ছে। তো এগুলো হয়তো স্মার্ট জেনারেশনের কাছে ঠিক আছে, বাট প্রান্তিক কৃষকদের যদি পৌঁছে দেওয়া যায়, বা এটা কতটুকু সুফল বয়ে আনতে পারে বলে আপনি মনে করেন? সর্বপ্রথম এই কথা বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকারে, উনি দীর্ঘ 17 বছর উনি দেশের বাইরে ছিলেন, আর যে কারণে উনি এটাকে ক্যাচ করতে পারছেন। উনি খুব সুন্দর করে যে আজকে আমাদের, উনি আসার পরে আজকে 2 মাস হয়নি, 2 মাসের মধ্যে কিছু বৈপ্লবিক কাজ করছেন দেশের জন্য, যেটা আমি বলবো যে অনেক সমস্যা আছে, সমস্যার মধ্যে গত 2 মাসে কোন সরকার, আমি কোন নির্দিষ্ট কোন রাজনৈতিক এজেন্ডা বা কোন দলের কথা বলতেছি না, এই প্রথম বোধহয় বাংলাদেশের কোন সরকার যেটা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিছে এটা বাস্তবায়ন করছে, যার মধ্যে অবাক করা হচ্ছে উনি এসেই অমনি মানুষকে যে কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি একটা স্মার্ট কার্ড দিব, দিস ইজ অলসো এআই। তো উনি বলছেন কৃষক কার্ড দিব। আপনি যে কৃষকের প্রশ্নটা করবেন, উনি রাইট, উনি কৃষক কার্ড দিচ্ছেন। দেন ধরেন উনি এই যে আলেম ওলামাদের জন্য, এই কয়েকদিন আগে দেখেন ক্রিকেটের জন্য উনি এরকম সেখানেও কার্ড প্রণয়ন করতেছেন। তো উনি এরকম প্রত্যেকটা বিষয়ে এআই কে চিন্তা করতেছেন। এখন আপনি যে কোশ্চেন করলেন যে স্মার্ট এগ্রিকালচার, যেটা স্মার্ট এগ্রিকালচারটা কি, আসলে স্মার্ট এগ্রিকালচারের এই খাতকে মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এইটাকে, এই প্রধানমন্ত্রী কৃষি খাতকে বেশি অগ্রাধিকার ভিত্তিতে উনি এটাকে এখন সবাইকে তাগিদ দিচ্ছে এই কাজটা, কৃষিকে স্বয়ং সম্পূর্ণ করা, কৃষিতে বাংলাদেশকে। এবং এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমরা এমন কোন যে ব্যবস্থা আমরা সরাসরি, মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা আরো বেশি ভালো, জাস্ট আমরা ওনাকে আমরা ওনার যারা, আমি জানি না এটা কত আমাদের দেশের মানুষ আমার আপনার কথা কতটুকু দেখবে বা শুনবে,
বাট বিষয়টা হচ্ছে যে আমরা কিছু তথ্য তুলে ধরতে পারি, যেটা আপনি বলছেন যে স্মার্ট এগ্রিকালচারের কথা, যেটা আবহাওয়া বা মাটির গুণাগুণ বিচারের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে এআই, এবং আবহাওয়ার একটা পূর্বাভাস দেয়, আগাম পূর্বাভাস। জি তো এটা 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 একমাত্র যে একটা কৃষক যদি জানে যে আজকের আবহাওয়া এইটা, তাইলে সে তার কৃষি পণ্যকে সুরক্ষিত করতে পারবে জি আগাম পূর্বাভাসের জন্য। কারণ আমরা বন্যা কবলিত, আমাদের অনেক বেশি রকম প্রবলেমের শিকার হতে হয় আমাদের দেশটা, আমরা বিভিন্ন ভাবে জর্জরিত। জি এটা অবশ্যই ভালো। তো স্মার্ট এগ্রিকালচারের যে ধারণা, এইটা ব্যবহার করে ফসল উৎপাদন বলেন, তারপর মাটি বলেন, জলবায়ু বলেন, তারপরে এই যে পেস্ট ম্যানেজমেন্ট বলেন, জি যেটা পেস্ট ম্যানেজমেন্ট আছে, এগুলোকে আমরা আরো কার্যকরী করতে পারি। তো সব থেকে বড় ফল আসবে আবহাওয়ার পূর্বাভাস। তারপর সয়েল, যেটা আপনি বলতেছিলেন যে জি। সয়েল অ্যানালাইসিস, এটা মাটির পুষ্টি ও উপযোগিতা। যদি আপনি মাটির পুষ্টি ও উপযোগিতা বের করতে হয়, এটাও এআই আপনাকে মারাত্মক রকম হেল্প করবে। জি। এটা একজন কৃষক মাটি ধরে আগে বলে দিত, আপনার মনে আছে কিনা, আমাদের বাপ দাদারা তখন কিন্তু ওই সার প্রয়োগ ছিল না, তারপরে ওনারা বলতেন যে মাটিটা সুন্দর, এখানে ধান ভালো হবে। তো তখন কিন্তু এআই ছিল না। আপনি দেখেন যে মাছ সামান্য কারণেই মরতো না, এবং মাছ, কই মাছ একটু বৃষ্টি হলে হেঁটে বেড়াতো। জি এখন এখন আপনি আমি কিন্তু ওই মাটি হাতে দিয়ে বুঝবো না, এবং পানি, আবহাওয়া এগুলো যদি না জানতে পারি, মাছ তো নাই, ধানও হবে না, এটা কৃত্রিম ভাবে সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এআই আপনাকে এটা থেকে সয়েল হেলথ অ্যানালাইসিসে হেল্প করতে পারবে। জি তারপরে যেটা পেস্ট বা এই যে বিভিন্ন রকম ডিজিজ ডিটেকশন করতে পারবে। জি জি তারপরে ধরেন এই যে আপনি কৃষকরা সরাসরি যে উপকারগুলো আসতে পারে, যদি আপনি এআই মডেল, হিস্টোরিক্যাল ওয়েদার, স্যাটেলাইট ডাটা, এগুলো যদি বিশ্লেষণ করে সঠিক বীজ বপনের ব্যাপারে জি। ইনস্ট্রাকশন দিয়ে দেয় রাষ্ট্র, এই টেলিভিশনের মাধ্যমে, রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে সেচের সময়ের পূর্বাভাস দিয়ে দেয়, তখন সেচ হবে, তাহলে কৃষক ফসল বাঁচাতে পারবে। জি। হ্যাঁ, মাটির গুণাবলী, পুষ্টির নির্দেশনা দিবে। আর এইটা হচ্ছে যে কোন জমিতে কোন সারের প্রয়োজন, এটাও কিন্তু এআই বলে দিবে আপনাকে। তো এগুলো আসলে শুধু পেস্ট ম্যানেজমেন্ট এন্ড ডিজিজ না, জি। এরকম এগুলো আসলে অনেক ইজি হবে, কৃষকের দোরগোড়ায় আপনি আজকে সেবাকে পৌঁছে দিতে পারবেন। আমরা দেখছি যে চ্যাট জিপিটি বা জেমিনেই যেটা আছে, তারা এই গ্লোবাল মডেলগুলো ইংরেজি বা অন্যান্য পশ্চিমা ভাষায় যতটা সাবলীল, বাংলা ব্যাকরণ বা আমাদের যে নিজস্ব সংস্কৃতির প্রেক্ষাপটে তারা ততটা নিখুঁত নয়। অনেক সময় তারা আক্ষরিক অনুবাদ করে, যা আসলে অর্থবহ হয় না। তো আমাদের যে নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেল তৈরির গুরুত্ব, মানে এই ক্ষেত্রে মানে নিজস্ব ল্যাঙ্গুয়েজের মডেল তৈরির গুরুত্ব আসলে কতটুকু? আর আমরা কি আসলে কেবল বড় বড় কোম্পানির উপর নির্ভর করে থাকবো, নাকি আসলে শুদ্ধ ও নির্ভুল বাংলার জন্য আমাদের নিজস্ব একটি এআই অবকাঠামো গড়ে তোলা আসলে জরুরি বলে আপনি মনে করেন? জি জি, এটাও আমাদের রাষ্ট্রের এখন অনেক কিছু নিয়ে ভাবা হচ্ছে। তার মধ্যে যদি আপনি যেটা বললেন যে আমরা শুধুই বড় কোম্পানির উপর নির্ভর করব কিনা, জি তো আসলে আমাদের যে নিজস্ব আমাদের যে নর্মস, দ্য ইডিয়মস, এগুলো আজকে হারাই যাচ্ছে। আমাদের ইডিয়মস গুলো, যেমন আজকে আপনি ওই যে আমরা বলতাম বাগধারা, ফ্রেস, মনে আছে আপনার এগুলা? স্কুলে আমরা পড়তাম, রোদ জি। হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেতশিলের বিয়ে হচ্ছে। জি জি তো এরকম অনেক কিছু, এগুলো কিন্তু আজকে হারাই যাচ্ছে। এই কথা যদি আপনি এখন গুগল বা চ্যাট জিপিটি বলেন, তো না। আসবে, ওর উত্তর পাবে না। এটা তো আমাদের এটা- একান্ত নিজস্ব। রাইট। তো এই যে আজকে সংস্কৃতি, আমাদের সংস্কৃতিটা পুরোপুরি হারাই যাচ্ছে। তো আজকে আপনি যেটা আরো একটা কথা বলছেন, ব্যাকরণ বা শৈলী, জি এটা তো এরা বুঝবে না, এটা তো সেইভাবে করা হয়েছে। অনলাইনে যে কন্টেন্ট, এটা লিমিটেড, ভেরি লিমিটেড। গ্রামার মিস্টেকস হচ্ছে অনেক, যে চ্যাট জিপিটির মাধ্যমে একটা কিছু করতেছেন, দেন আপনি গুগলে সার্চ করতেছেন, দেখবেন যে গ্রামাটিক্যালি বাংলা একটা দিতে আসলে বাংলা গ্রামারের কোনো কিছু নাই, বাংলা গ্রামার এখানে পুরো মার খেয়ে যাচ্ছে, পুরো বাংলা গ্রামার একেবারে মার খেয়ে যাচ্ছে। তো এখন ফর্মাল ভার্সেস ইনফর্মাল যে যে জিনিসগুলা, এগুলো আমরা এখন শেষ করতে পারতেছি না। তো এখন সাংস্কৃতিক এখন সীমাবদ্ধ হয়ে যাচ্ছে এআই কারণে। জি তো এই অবস্থায় ভাষাগত সীমাবদ্ধতার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। আমাদের ভাষা কিন্তু যে বাংলা, এইটার আঙ্গিকে যদি আপনার এআই মডেলে এই বাংলাকে রূপান্তরিত করতে হয়, এটার জন্য প্রচন্ড আপনাকে ওই ল্যাব লাগবে, রিসার্চ করতে হবে, আপনাকে স্বীকৃত টিম বানাইতে হবে। তো আপনার আজকে যে বিষয়গুলো আপনি বলছেন, যে আজকে আমাদের ভাষাগত সীমাবদ্ধতা, সাংস্কৃতিক সীমাবদ্ধতা, ব্যাকরণ ও শৈলীর প্রবলেম, তারপর কালচারাল যে আমাদের এরোশন আছে, এই কালচারাল ডাটা সোভারগিনিটি, যেটা আমাদের এগুলো অনেক কিছুই দেখে আমাদের ওইরকম সংস্কৃতিতে যোগ্য একজন শিক্ষিত
এআই রিলেটেড ব্যক্তিকে এখন সাংস্কৃতিক মন্ত্রী বানাইতে হবে, যার এআই এর উপরে সর্বোচ্চ ডিগ্রি আছে। হ্যাঁ, যেখানে এআই ল্যাঙ্গুয়েজের মডেল বানাইতে হবে আমাদের। এআই ল্যাঙ্গুয়েজের এখনো কোনো মডেল হয়নি বাংলাদেশে। তো এই যেমন উনি বানাইছিলেন ওই যে বললাম যে ইংরেজি বিজয়। ফ্রন্টে বাংলা। হ্যাঁ, বিজয় হ্যাঁ, তো বিজয় এরকম জি বিজয় অব্র, এরকম বিজয় অব্র, তো এরকম আমাদেরকে এই জাতীয় এআই ল্যাঙ্গুয়েজের মডেল এখন বানাইতে হবে ভাই। আমাদের এখন খুব ইম্পর্টেন্ট টাইম এটা। এই জন্য আমাদের ওই রকম শিক্ষিত মানুষকে দিতে হবে, যাকে তাকে মন্ত্রণালয়ে বসানো ঠিক না। গত এক বছর জেনারেটিভ এআই নিয়েই কিন্তু অনেক কথা বলেছি বা শুনেছি, কিন্তু এখন আলোচনা হচ্ছে কিন্তু এআই এজেন্ট নিয়ে, যারা আসলে শুধু উত্তর দেয়া না, বরং মানুষের হয়ে সিদ্ধান্ত নিতে এবং কাজ সম্পাদন করে দিতে পারছে। আর কোম্পানিগুলো এখন খরচ কমাতে এবং অটোমেশনের জন্য এই যে এজেন্টগুলোকে কাজে লাগাচ্ছে। আপনার কাছে জানতে চাই আসলে যে এই যে এআই এজেন্টগুলো কর্মসংস্থানের উপর কতটা গভীর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন, আর আমরা কি এমন এক ভবিষ্যতের দিকে আসলে এগিয়ে যাচ্ছি যেখানে একজন মানুষের কাজ পুরোপুরি একটি এআই এজেন্ট দিয়েই প্রতিস্থাপিত হতে পারে? হ্যাঁ, আসলে তো আমরা এরকমের দিকে যাচ্ছি, কিন্তু এটার উপরেই আসলে ঠিক না। এআই এর উপরে পরিপূর্ণ নির্ভরশীল হয়ে সব কাজ করা সঠিক হবে না। তো মানুষের যে বুদ্ধিমত্তা, এটা আল্লাহ প্রদত্ত বুদ্ধিমত্তা, এটা এখনো পর্যন্ত শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা। এই বুদ্ধিমত্তার কারণেই তো আজকে এআই এত দূর আসছে। তো আপনি যেটা বলতেছেন যে এআই এজেন্ট বর্তমান কালের আসলে খুব প্রাসঙ্গিক একটা জিনিস। এআই এজেন্ট এটাতে কি ধরনের কাজ করতেছে? এআই এজেন্ট কি? এটা একটা সিস্টেম। শুধুমাত্র এটা উত্তর দেয় না, শুধু এটা উত্তর দেয় না, বরং স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেয় এবং কাজও করে দেয়। তো এআই এজেন্টে একটা আপনি জাস্ট কমেন্ট করবেন, ও হয়ে যাচ্ছে। সে ধরেন এখানে আপনি যদি আমেরিকাতে রিসেন্ট ভ্রমণ করেন, তাহলে আপনি যদি সে অ্যামাজন, ওদের বড় ওয়্যার হাউস আছে, দেন আপনি টেসলা, তাদের খুব বিগ ওয়্যার হাউস আছে। এখানে যদি ঢুকেন দেখবেন এই মেশিনকে কমেন্ট করতেছে, মেশিন কাজ করতেছে। সে আমার ধরেন আমাদের ঘরে এখন অধিকাংশই ঘরে আপনার ওই বাংলাদেশে যেমন আমরা কাজের লোক রাখতাম, যে ঘরটা ভালো করে মুছে দাও, বলতাম যে বাবা তুমি এটা তোমার এই কাজ, এই ঘরগুলো ভালো করে মুছে দাও। এখন আপনি দেখেন ঘর মোছার জন্য এআই অটোমেটিক যে জেনারেটর একটা মেশিন করে দিছে। তো আপনি যেটা এআই এজেন্ট, ওইটার কমান্ডে ও ঘর মুছে ফেলতেছে পানি দিয়ে শুকায় একদম কমপ্লিটলি। তো আর যেটা বললাম বাণিজ্যিক যে প্রতিষ্ঠানগুলা অ্যামাজনের মতো এত বড় জায়গায় কর্মী ছাঁট হচ্ছে, শুধু ওই মেটা না। অ্যামাজন গত 2 বছর হায়ার বন্ধ করে দিচ্ছে। মজার ব্যাপার শুনেন, আমেরিকাতে একসময় তাদের অত্যন্ত লোক বল লাগতো। এখন অ্যামাজনের সব থেকে বড় ওয়্যার হাউস নিউ ইয়র্কের 2-3টা জায়গায় আছে। তো এইসব জায়গাগুলো এখন প্রত্যেকদিন লোক ছাঁটাই করতেছে। আর এআই তার ওই যে বক্স করা, দেন এই বক্স গুলাকে ক্যারি করে এটা পরিবহনের উপযোগী করে দেওয়া, সবকিছু এই এআই এজেন্ট কাজ করতেছে তার কমান্ডে। তো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে এআই এজেন্ট আমাদের অনেক কাজের ক্ষেত্রকে হ্রাস করে দিতে পারে ভবিষ্যতে। যে এরকম যেমন ধরেন আমরা কি করতে পারি, যে আপনার এই এজেন্টকে আমরা কাজে লাগাইতে পারি, কিন্তু এরকম না যে আমরা নিজেদের যেটা বলা হচ্ছে যে আজকে আমাদের কিন্তু গভর্নমেন্ট এমন কোন একটা অবস্থায় আমাদের এআই এখনো আসেনি, আমাদের জন্য ওই পর্যন্ত আসতে চিন্তা করতে এখন অনেক সময়ের ব্যাপার। আমি মনে করি। তো এই অবস্থায় আমাদের কাজ হারানোর ভয়ও কম আমেরিকার মতো। ইভেন আমাদের কি বলবো ওই জাতীয় জিনিস, যেমন ধরেন আজকে আমি কথা বলি যে আমি একটা ইলেকট্রিক কার চালাই গত 2022 থেকে। তো আমার ইলেকট্রিক কারকে আমি কমেন্ট দিলে ও চলে যায়, এয়ার রিলেটেড। তো ওর জিপিএস থেকে শুরু করে ওর নিজের মতো চলে যায়, এমনকি মনে হয় যেন আমি রিল্যাক্স করে আমি ঘুমিয়ে গাড়ি চালাচ্ছি। ইভেন ও যখন সামনে ট্রাফিক থাকে তখন ও আস্তে লেন চেঞ্জ করে চলে যায়। তো মজার ব্যাপার হচ্ছে যে ও যে ওর মতো করে লেন্স চেঞ্জ করে চলে যাচ্ছে, এই গাড়িটাকে যদি এখন বাংলাদেশে দিই কি হবে? ও অ্যাক্সিডেন্ট করবে, ও অ্যাক্সিডেন্ট করবে। তো বাংলাদেশের জন্য এখনো এরকম উপযুক্ত ড্রাইভার লেস কার হয়নি। তো এটা আমরা আরো ধরে নি 50 বছর বা আরো পরে এগুলা হবে। তো আপাতত আমরা আসলে এটার জন্য খুব একটা চিন্তিত না বলে আমার মনে হচ্ছে, যে আমরা
একটু স্বস্তি, এখন আমাদের জন্য স্বস্তি আছে। কিন্তু একটা বিষয় নিয়ে জামান ভাই তো আসলে আমরা চিন্তিত, সেটা হচ্ছে যে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের প্রবণতাটা দিন দিন বেড়েই যাচ্ছে, যে এমনকি রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে কেউ কিন্তু রেহাই পাচ্ছে না। তো এসবের প্রতিকারের বিষয় আসলে বাংলাদেশের কোনো আইন নাই, ঠিক আছে, বাট আমেরিকায় আসলে কি ধরনের আইন রয়েছে আমি আসলে জানতে চাচ্ছি আপনার কাছে যদি থাকে। ইউএসএ বসে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা মানে নামে বলেন বেনামে বলেন ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে নিয়মিত কন্টেন্ট বানাচ্ছে, জি এবং এগুলো সমান তালে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। জি মজার ব্যাপারটা হচ্ছে, সমস্যাটা হচ্ছে যে আমাদের যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আছে আমেরিকায়, যুক্তরাষ্ট্রের সংবিধান, ফার্স্ট অ্যামেন্ডমেন্টে এরকম এদেরকে ছাড় দেওয়া হয়েছে আচ্ছা, যে যদি যেহেতু ইউএস স্পিচ এন্ড ফ্রি এক্সপ্রেশনের জন্য এই ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা অত্যন্ত শক্তিশালী, খুব স্ট্রং একটা আইন। এখানে আপনার যা মন চায় আপনি বলতে পারেন। আপনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখানে বসে যত খুশি গালি দিতে পারেন, তার বিরুদ্ধে এই ডিপ ফেক ভিডিও বানায়া ছাড়তে পারেন, সমান তালে ছাড়তে পারেন। যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প চিন্তিত না, কোনো ব্যবস্থা আপনার বিরুদ্ধে নিতে পারে না, সেক্ষেত্রে এখানে বসে যারা কন্টেন্ট বানাচ্ছে বাংলাদেশিদের বিরুদ্ধে কিছু করার নাই আপাতত। যে আমরা একেবারে শেষ পর্যায়ে আসলে বাংলাদেশ এবং আমেরিকায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রচলিত আইন বাংলাদেশে তো নাই, বাট যদি আমি আপনাকে তুলনা করতে বলি, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে এই আইনটা কতটুকু পর্যন্ত আসলে করা যায় বা করা উচিত বলে আপনি মনে করছেন? যদি বলা হয়, আমি আপনাকে একটু আসি যে বাংলাদেশের প্রেক্ষাপট আনতে গেলে এটা আপনার সঙ্গে আমাদের আরো কিছু কোশ্চেনের মধ্যে এটা অলরেডি রয়ে গেছে, বলা হয়ে গেছে যে আসলে এটার উল্লেখযোগ্য কোনো আমাদের কিছুই নাই। তবে আমি যেটা বলতে চাই যে এখন আমরা লুক করি যে আপনি প্রথম কোশ্চেন আপনার ছিল ইউরোপিয়ান ইউনিয়নের উপরে, জি জি জি, যেটা হ্যাঁ আপনি ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে আমাকে কোশ্চেন করছিলেন। তো ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমরা দেখছি যে তাদের একটা সুনির্দিষ্ট এআই অ্যাক্ট আছে। আর এখানে আমেরিকার কথা বলি, বাংলাদেশে যেহেতু নাই, এটা নিয়ে আসলে এখন আপনি যদি যতক্ষণ না কোনো আইন হবে সুনির্দিষ্ট, কোনো ইয়ে নাই। কিন্তু আমরা এখন দেখি যে এফবিআই কি করছে, এফবিআই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তো যদি এরকম ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এনওয়াইপিডি বা ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস অথবা এলএ পুলিশ, এরকম বড় বড় যে টিম আছে তারা কি করছে, তো এফবিআই যে নতুন সরঞ্জাম ও সক্ষমতা তাদের যেটা আছে, যে তারা যানবাহন শনাক্তকরণ করতে পারে, ভাষা শনাক্তকরণের জন্য কণ্ঠস্বরের নমুনা বাছাই করে এবং ওই নমুনা থেকে টেক্সট তৈরি বা ডেটা প্রক্রিয়ার মাধ্যমে অপরাধমূলক কার্যকলাপ এবং জাতীয় নিরাপত্তার হুমকিকে তারা শনাক্ত করতে পারে এফবিআই, যেটা আমরা পারি না। আমরা শেষ করছি, আমাদের হাতে অনেক কম সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। জি, ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ সকল দর্শককে যারা দেখছেন।